আসসালামু আলাইকুম। ভ্যাটবিডি.com এ সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আরশাদ আলম। আজকে আমরা জানবো ভ্যাট কি, ভ্যাট কার উপর প্রযোজ্য, ভ্যাট কখন প্রযোজ্য, বাংলাদেশে প্রচলিত ভ্যাটের হারসমূহ এবং পূর্বে প্রচলিত বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা। এছাড়াও জানবো ভ্যাট কে প্রদান করবে এবং ভ্যাট কখন প্রযোজ্য হবে। শুরুতে জানিয়ে দিচ্ছি ভ্যাট কি। ভ্যাট, যার ইংরেজি পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এবং যার বাংলা অর্থ হচ্ছে মূল্য সংযোজন কর, যার সংক্ষিপ্ত রূপ মূসক। অর্থাৎ মূসক এবং ভ্যাট দুটি কিন্তু একই জিনিস। এবার আসি ভ্যাট কে প্রদান করে। ভ্যাট মূলত প্রদান করে ভোক্তা। এক্ষেত্রে কিছু সমস্যা আছে, সমস্যাগুলো আমি পরবর্তীতে বিশ্লেষণ করব। তবে আমরা এটুকু জেনে রাখি যে ভ্যাট মূলত প্রদান করে থাকে ভোক্তা। এখন ভ্যাট কখন প্রযোজ্য হয়, এর স্থান এবং সময় সম্পর্কে আমরা জানব। ভ্যাট উৎপাদন এবং বন্টনের বিভিন্ন স্তরে কিন্তু ভ্যাটটা প্রদান করতে হয়। আমদানিকৃত পণ্যের উপর যখন আমদানি শুল্ক প্রযোজ্য হয়, ঠিক একই সময়ে ভ্যাট প্রদান করতে হয়। উৎপাদন, আমদানি, ক্রয় বা অন্য কোনো ভাবে কোনো পণ্য অর্জন করার পর তা সরবরাহ করার সময়, যখন পণ্য সরবরাহ করা হয় এবং যখন সরবরাহ সংক্রান্ত চালান ইস্যু করা হয় এবং যখন পণ্যের আংশিক বা সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হয়, তখন কিন্তু ভ্যাটটি মূলত প্রযোজ্য হয়। অনুরূপভাবে সেবার ক্ষেত্রেও কিন্তু একইভাবে যখন সেবা সরবরাহ করা হয় এবং যখন সেবা সরবরাহের চালান ইস্যু করা হয় অথবা যখন সেবা সরবরাহের মূল্য আংশিক কিংবা সম্পূর্ণ পরিশোধ করা হয়, তখন কিন্তু মূলত ভ্যাট প্রযোজ্য হয়। এবার আমরা জানবো বাংলাদেশের প্রচলিত ভ্যাটের হারসমূহ কি কি। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর তৃতীয় তফসিলে 5%, 7.5% এবং 10% ভ্যাটের হারের উল্লেখ রয়েছে। এছাড়াও বিভিন্ন পণ্য বা সেবার তালিকা এবং নির্দিষ্ট পরিমাণ ভ্যাট বিশিষ্ট পণ্য এবং সেবার তালিকা বর্ণিত রয়েছে। এছাড়াও ঔষধের ক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার 2%, যা উৎপাদন স্তরে পরিশোধ করা হয়ে থাকে, এবং পেট্রোলিয়াম জাতীয় পণ্যের ক্ষেত্রে ব্যবসায়ী পর্যায়ে 2% হারে ভ্যাট প্রযোজ্য হয়ে থাকে, যা সাধারণত নির্ধারিত বিক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। প্রত্যায়িত পাইকারি বিক্রেতাদের ক্ষেত্রে 1.5% ভ্যাটের হার প্রযোজ্য হয়ে থাকে। ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে ভ্যাটের হার 2% হারে প্রযোজ্য হয়ে থাকে। এছাড়া নির্মাণ সংস্থার ক্ষেত্রে 1 থেকে 1600 স্কয়ার ফিটের ক্ষেত্রে 2% এবং চতুর্থ সাইজের ক্ষেত্রে 4.5% এবং যে কোনো সাইজের পুনঃরেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2% ভ্যাট প্রযোজ্য হয়ে থাকে। এছাড়াও আদর্শ হারে অর্থাৎ 15% হারে ভ্যাট প্রযোজ্য হয়ে থাকে। এছাড়াও আছে রপ্তানি বা প্রচ্ছন্ন রপ্তানিকারকদের ক্ষেত্রে 0% ভ্যাটের হার কিন্তু উল্লেখ রয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে 1% এবং 4% এর ভ্যাটের হার কিন্তু উল্লেখ রয়েছে। এবার আসি ভ্যাট সম্পর্কিত যে ভুল ধারণাটি মানুষের মধ্যে রয়েছে এটি সম্পর্কে। আমি আগে বলেছি ভ্যাট সম্পর্কে কিন্তু মানুষের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে। যেমন সাধারণ যে ভোক্তা আছেন তারা কিন্তু ভ্যাটটি যখন দিতে যান বা একজন বিক্রেতা যখন তার কাছ থেকে ভ্যাটটা দাবি করেন, তখন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ ভোক্তারা সেই ভ্যাটটি প্রদান করতে কিন্তু অস্বীকৃতি জানায়। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, বাংলাদেশের যে ভ্যাট ব্যবস্থা, এই ব্যবস্থায় কিন্তু পণ্যের সাথে ভ্যাট ইনক্লুসিভ থাকে। অর্থাৎ আমি যে পণ্যটি ক্রয় করব এই পণ্যের মধ্যেই ভ্যাটটি সংযোজিত থাকে। এক্ষেত্রে যদি আপনি আলাদাভাবে ভোক্তার নিকট থেকে ভ্যাট দাবি করতে চান, তাহলে মূলত এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। এক্ষেত্রে ভোক্তাদেরকেও সচেতন হতে হবে। ভ্যাট মূলত সরকারি একটি রাজস্ব আহরণের উপায়। এবার আসি ব্যবসায়ীদের মধ্যে যে ভ্যাট সংক্রান্ত ভুল ধারণাটি রয়েছে সেটি সম্পর্কে। এখানে আপনাদের সকলের জানা উচিত ভ্যাটকে প্রদান করে থাকে ভোক্তা। ভ্যাট কিন্তু একজন ব্যবসায়ী প্রদান করেন না। অধিকাংশ ব্যবসায়ী মনে করেন কি যে ভ্যাটটি তারা প্রদান করছেন, কিন্তু এক্ষেত্রে ধারণাটি সম্পূর্ণ ভুল।
ব্যবসায়ী শুধুমাত্র ওই যে ভোক্তার কাছ থেকে মূসক বা ভ্যাটটি কিন্তু আদায় করেন এবং সে নিজ দায়িত্বে সরকারি কোষাগারে জমা প্রদান পূর্বক নির্দিষ্ট বা নির্ধারিত যে ভ্যাট সার্কেল আছে সেখানে মূসক 9.1 দাখিল করার মাধ্যমে অবগত করেন। সুতরাং এখানে কিন্তু যে ব্যবসায়ী তিনি কিন্তু ভ্যাট পরিশোধ করছেন না। এক্ষেত্রে ব্যবসায়ী যারা আছেন, যারা ভ্যাট দিতে অস্বীকৃতি জানান, তারা মূলত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার কিন্তু একটি প্রবণতা তাদের মধ্যে দেখা যায়। আরেকটি ভুল ধারণা ব্যবসায়ীদের মধ্যে আছে, অনেক ব্যবসায়ী আছেন যারা ইম্পোর্টার বা আমদানিকারক। আমি বিভিন্নভাবে অনেকের কাছ থেকে এই ধরনের মতামত বা মন্তব্য পেয়েছি যে আমরা যখন আমদানি করি তখন আমরা ভ্যাট পরিশোধ করি, তো আবার কেন এখানে ভ্যাট পরিশোধ করব, অর্থাৎ ভ্যাট অফিসে আমরা কেন ভ্যাটটা প্রদান করব। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আবার ভ্যাটটা প্রদান করে ভোক্তা। এক্ষেত্রে যতবার হাত বদল হবে ততবারই কিন্তু ভ্যাট প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি আমদানিকারক, আপনি যখন ইম্পোর্ট করছেন বা আমদানি করছেন তখন আপনি যে ভ্যাটটা পরিশোধ করছেন এজ এ ভোক্তা হিসেবে সেখানে দিয়ে আসছেন। আমি একটু ক্লিয়ার করে দেই, তো আপনি যখন ইম্পোর্ট করছেন এজ এ ভোক্তা হিসেবে কিন্তু আপনি ইম্পোর্ট করছেন, তখন তারা জানে না যে আপনি এটাকে ভোগ করবেন নাকি আপনি নিজেটাকে সেলস করবেন। এজন্য কিন্তু সরকার ইম্পোর্টার বা আমদানিকারকের ক্ষেত্রে রেয়াত নেওয়ার একটি বিষয় সেখানে প্রযোজ্য রেখেছেন। অর্থাৎ আপনি যখন ইম্পোর্ট করবেন তখন ইম্পোর্ট স্টেজে আপনি যে ভ্যাটটি পরিশোধ করে আসবেন, দ্বিতীয়বার যাতে আপনাকে ভ্যাটটি প্রদান করতে না হয় তার জন্য রেয়াতের একটি বিষয় কিন্তু দাখিলপত্রে রাখা হয়েছে। দাখিলপত্রে আমদানি পর্যায়ে ভ্যাটটি দিয়ে এসেছেন সেটি কিন্তু সমন্বয় করে নিতে পারবেন বা রেয়াত নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুইবার ভ্যাট প্রদান করতে হচ্ছে না। আশা করছি আপনাদের এই ভুল ধারণাটি আজকের পর থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি বাংলাদেশের ভ্যাট ব্যবস্থার প্রচলন এবং বর্তমানে প্রচলিত ভ্যাট ব্যবস্থা সম্পর্কে। বাংলাদেশে মূলত ভ্যাট ব্যবস্থার যে প্রচলন, এর উৎপত্তি হয় মূলত 1979 সালে বাংলাদেশ সরকার ট্যাক্সেশন ইনকোয়ারি কমিশন গঠন করেন। তখন থেকে মূলত বাংলাদেশে ভ্যাট বিষয়টি আলোচিত হতে থাকে। 1982 সালের সেলস অ্যাক্ট 1951 এর আওতায় বিক্রয় কর আদায় করা হতো, যা সেলস ট্যাক্স অর্ডিন্যান্স 1982, যেটা 1 জুলাই 1982 থেকে কার্যকর হয়েছে, এর দ্বারা প্রতিস্থাপন করা হয়। এরপর 30 জুন 1982 তারিখ থেকে বিজনেস টার্নওভার ট্যাক্স অর্ডিন্যান্স 1982 জারি করা হয়, যা 1 সেপ্টেম্বর 1983 থেকে কার্যকর হয়। বাংলাদেশের নতুন ভ্যাট আইন এর কাজ শুরু হয় মূলত 2009 সাল থেকে। মূল্য সংযোজন কর এর সাথে এই আইনে সম্পর্ক শুল্ক অ্যাড করা হয়, অর্থাৎ মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012। এই নতুন আইনটি নভেম্বর 2012 সালে সংসদে গৃহীত হয়। আইনটি প্রথমত 2015 সাল হতে পূর্ণাঙ্গ রূপে চালু করার কথা ছিল, কিন্তু কতিপয় কারণে তা পিছিয়ে 2016 সাল করা হয়। এরপর আরো কিছু অনিবার্য কারণবশত আইনটি 2017 সালে পূর্ণাঙ্গ রূপে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের আন্দোলনের মুখে তা স্থগিত করা হয়। ব্যবসায়ীদের মন্তব্য, এই আইন পাশ হলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেতে পারে। তো 2017 সালেও কিন্তু আইনটি পূর্ণাঙ্গ রূপে চালু করা সম্ভব হয়নি। এর পরবর্তীতে 2019 সাল থেকে, অর্থাৎ 2 বছর বিরতি দিয়ে পরবর্তী জাতীয় সংসদে এই আইনটি পাশের লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং 1 জুলাই 2019 থেকে এই আইনটি জাতীয় সংসদে গৃহীত হয় এবং মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর প্রচলন 2019 সাল থেকে কিন্তু শুরু হয়। আজকের আলোচনার সর্বশেষ বিষয়বস্তু হচ্ছে মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি। মূল্য সংযোজন কর নিবন্ধনযোগ্য ব্যক্তি কে, তাদের উপর নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে। চলুন জেনে নেই মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 4 এর উপধারা 1 মোতাবেক যে ব্যক্তির টার্নওভার কি? টার্নওভার হলো নিবন্ধন সীমা। এক্ষেত্রে বার্ষিক টার্নওভার বা বিক্রয় 3 কোটি টাকা ধরা হয়ে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি বার্ষিক 3 কোটি টাকা বিক্রয় থাকে, তাহলে যেই মাস পর্যন্ত তার 3 কোটি টাকা পর্যন্ত টার্নওভার হবে, তার পূর্ববর্তী মাসের শেষে যে 12 মাস সমাপ্তি হবে, সেই 12 মাসে
যদি তার এই 3 কোটি টাকার সীমা অতিক্রম করে সেক্ষেত্রে তাকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে ব্যক্তির প্রাক্কলিত টার্নওভার, আমরা যে টার্নওভারের কথা বলেছি সেই টার্নওভার উক্ত মাসের অর্থাৎ যেই মাস পর্যন্ত তার ব্যবসা 12 মাস সম্পূর্ণ হবে, পরবর্তী 12 মাস সময়ে এই নিবন্ধন সীমা অর্থাৎ 3 কোটি টাকার যে টার্নওভার এটা অতিক্রম করে, তার ক্ষেত্রে কিন্তু নিবন্ধন গ্রহণ করা প্রযোজ্য বা বাধ্যতামূলক হবে। দর্শক, এই ছিল আজকে আমাদের ভ্যাট সংক্রান্ত যাবতীয় বিষয়, অর্থাৎ ভ্যাট কি প্রদান করে, ভ্যাট কখন প্রযোজ্য হয়, ভ্যাট সম্পর্কিত মানুষের যে ভ্রান্ত ধারণা এবং প্রচলিত আইনের ধারা। আশা করছি আপনারা সকলেই এই সংক্রান্ত সকল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রকার কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই vatbidi.com এন্ড ক্রেডিট কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এছাড়াও ইমেল নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যখন ইচ্ছা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন এবং পেতে পারেন কাঙ্ক্ষিত সমাধান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।